হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও শুরু করার আগে সবাই লাইক আর শেয়ার করে দিন, আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম মাস্টার লি হানজানকে বলতেছিল ফার্স্ট ডিস্ট্রিক্টে গিয়ে ট্রেনিং করার জন্য, আর হানজান এইটা শুধু তোমার ট্রেনিং, ঠিক আছে? তাই লিনজান আর জিয়া তোমার সাথে যাবে না, কারণ একটা সোয়েল ওপেন আর একটা কন্টাক্ট মাস্টারের কাল্টিভেট করার ধরন একদমই আলাদা হয়। এদের দুইজনের জন্য আমার কাছে আলাদা ধরনের ট্রেনিং করার পদ্ধতি আছে, তো আমি এদের দুইজনকে ট্রেন করে দিব। হানজান বলেছিল আচ্ছা ঠিক আছে মাস্টার, আপনি যেমনটা বলতেছেন আমি তেমনটাই করবো, আর আমি আশা করি আমি ফার্স্ট ডিস্ট্রিক্টে গিয়ে অনেক ভালো কিছু করতে পারবো। আর আমাদেরকে দাজিয়া কান্ট্রির ফার্স্ট ব্যাটল ফিল্ডে সিন দেখানো হয়, যেখানে অনেক ভয়ঙ্কর একটা ফাইট চলতেছিল। ওইখানে অনেকগুলো মনস্টার মারা যাচ্ছিল, আর ওইখানে অনেকগুলো সোলজারও ইনজার্ড হয়ে গেছিল। ওইখানে একটা লোক বলতেছিল যতগুলো লোক ইনজার্ড হয়েছে ওদেরকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, কিন্তু তখনই আমরা দেখতে পাই ওর ওইখানে লাল চুলওয়ালা একটা ছেলে চলে আসে। আর লাল চুলওয়ালা ছেলেটাকে দেখার পর ও বলতেছিল জিয়াও কি হয়েছে, তুমি এখানে আসলে কেন? আর তুমি তো জানো ওল্ড জ্যাংয়ের টিমের অলরেডি 3জন লোক মারা গেছে, আর তারপরেও তুমি ফিরে এসেছো, তোমার ফিরে আসার কারণটা কি? দেখো আমার একটা কথা ক্লিয়ারলি শোনো, ব্যাটল ফিল্ড ছেড়ে ওরাই পালায় যারা অনেক ভীতু, আর তুমি তো এতটা ভীতু ছিলে না, তোমার হয়েছেটা কি? ওইখানে আমরা দেখতে পাই জিয়াও বলতেছিল ফালতু কথা বলা বন্ধ করো, আমাদের টিমের মধ্যে শুধুমাত্র 5জন লোক ছিল আর তার মধ্যে 3জনই মারা গেছে, আর তারপরেও তুমি আমাকে বলতেছো আমি যাতে আরো সোলজার আসার অপেক্ষা না করি। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কমসে কম আমাদেরকে আরো 2জন লোক লাগবে যাতে আমরা ওদেরকে আটকাতে পারি, না হলে ওই মনস্টার গুলোকে থামানোটা একদমই অসম্ভব হয়ে যাবে। এই কথাটা শোনার পর ওই প্রথম লোকটা অনেক রেগে যায়, আর ও বলতেছিল দেখো আমি একদমই কোনো ফালতু কাজ করতেছি না, আমার কাছে অলরেডি একটা এলাইট মিশন আছে যেটাকে আমাকে কমপ্লিট করতে হবে, আর এই জন্য আমার তোমাদের সাথে যাওয়াটা একদমই অসম্ভব হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই ওইখানে একটা মিলিটারি চপার আসে, আর ওর ভেতর থেকে আমাদের হানজান বাইরে বেরিয়ে আসে। হানজান বলেছিল আপনাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো, আমার নাম হলো হানজান, আর আমি ফার্স্ট ডিস্ট্রিক্টের মধ্যে একজন নতুন সোলজার হয়ে এসেছি। ওই প্রথম সোলজারটা বলতেছিল আরে তুমি কি বলতেছো, তুমি একজন নতুন সোলজার? আচ্ছা ঠিক আছে আমাকে বলো তোমার সোল ওপেন কোথায়? হানজান বলতেছিল আমি আমার সাথে সোল ওপেন নিয়ে আসিনি, ও আমার বাসায় আছে। ওই প্রথম সোলজারটা বলতেছিল আরে ফালতু কথা বলা বন্ধ করো, এটা কোনো নর্মাল জায়গা নয়, এটা একটা ব্যাটল ফিল্ড, আর তুমি যদি তোমার সোল ওপেনকে সাথে নিয়ে আসো নাই তাহলে তুমি শিওর এখানে মারা যাবে, আর আমি জানি না তোমাদের মতো এই বোকা লোকেদেরকে এখানে পাঠায় থাকে। জিয়াও বলতেছিল ক্যাপ্টেন আপনি একটু শান্ত হন, ফালতু এতটা রাগ হওয়ার কোনো দরকার নেই। এখানে এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে না যে একটা নর্মাল ছেলে, আপনি একবার এর কাপড়গুলো দেখেন, একে দেখে কি মনে হচ্ছে যে আশেপাশের ক্যাম্পের কোনো লোক। আর যেমন ভাবে মিলিটারি চপার নিয়ে আসলো তাতে এই জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এ কোনো না কোনো একটা সিটির ইয়াং মাস্টার, না হলে এর কাছে এতটা অথরিটি একদমই থাকতো না। ক্যাপ্টেন বলেছিল ও আচ্ছা এই ব্যাপার, তাহলে এখানে আরো একটা আবর্জনা চলে এসেছে। আমার মনে হয়েছিল যে এই এমন একটা ইয়াং ছেলে যার কাছে কিছুটা পাওয়ার থাকবে, আর এটাই হচ্ছে কারণ যেই কারণে একে এত তাড়াতাড়ি ফার্স্ট ডিস্ট্রিক্টের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এ শুধু একটা বোকাশোকা ইয়াং মাস্টার যে আমাদের কোনো হেল্পই করতে পারবে না, তাছাড়াও এর জন্য আমাদেরকে অনেক বড় সমস্যার মধ্যেও পড়তে হবে। আর সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে এটাই যে আমাদেরকে মনস্টারের সাথে ফাইট করার সাথে সাথে একেও সেভ করতে হবে। মিলিটারির লোকেরা আমাদের ঘাড়ের উপরে আরো একটা বোঝা চাপিয়ে দিল। তারপর আমরা দেখতে পাই ক্যাপ্টেন বলতেছিল জিয়া তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি তোমার স্কোয়াডের মধ্যে নোবেল ইয়াং মাস্টারকে নিবে? কারণ আমার মনে হয় আমার টিমে একদমই জায়গা খালি নেই, আর তাছাড়াও তো তুমি বলতেছিলে তোমার টিমের মধ্যে অনেকগুলো লোকের প্রয়োজন আছে, তো দেখো তোমার জন্য নতুন মেম্বার চলে এসেছে। জিয়াও বলতেছিল ক্যাপ্টেন জ্যাং ফালতু কথা বলা বন্ধ করেন, আমি একে একদমই আমার টিমে নিব না। আর কিছুক্ষণ আগে তো আপনি নিজেই বললেন যে সর্বপ্রথমে আসবে আপনি তাকে চুজ করে নেবেন, তো একজন সোলজার হওয়ার পরেও আপনি আপনার কথা রাখতেছেন না কেন? আর আমি আপনার কথা রেসপেক্ট করি, এই জন্য আমি আগে পিছিয়ে হটে যাচ্ছি, আর আপনি চাইলে এই নোবেল ইয়াং মাস্টারকে রাখতে পারেন। ক্যাপ্টেন জ্যাং বলতেছিল আচ্ছা ঠিক আছে তাহলে আমি একে নিচ্ছি, আর আমি এখানে কি বা করতে পারি যেহেতু আমি প্রথমে এই কথাটাই বলে ফেলেছি। ক্যাপ্টেন জ্যাং বলছিল এই ছেলে তুমি আমার সাথে আসো, আমি তোমাকে তোমার অন্য টিমমেটদের সাথে দেখা করিয়ে দিচ্ছি যারা পুরো মিশনটাই তোমাদের সাথে থাকবে। হানজান বলেছিল আচ্ছা ঠিক আছে ক্যাপ্টেন আমি এখনই আসতেছি। ক্যাপ্টেন জ্যাং বলেছিল এই ছেলে আমাকে একটা কথা বলো, তোমার নাম কি? হানজান বলেছিল আমি একজন 3rd র্যাঙ্কের স্পিড মাস্টার, আর আমার নাম হলো হানজান। ক্যাপ্টেন জ্যাং বলেছিল আমার নাম হলো জ্যাং, আর আমি একজন 4th র্যাঙ্কের কন্টাক্ট মাস্টার, আর সাথেই তুমি যে স্কোয়াডের মধ্যে এসেছো আমি ওই স্কোয়াডের ক্যাপ্টেন, আর এখানে মিলিটারি রুলস এর হিসাবে তুমি আমার টিমের মধ্যে থাকবে। আর একটা জিনিস খেয়াল রাখবে ব্যাটল ফিল্ডের মধ্যে ডিসিপ্লিন মেনটেন করা অনেক জরুরি, আর তোমার একটা ভুল তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। আর এখন থেকে এরা হচ্ছে তোমার টিমমেট, এর নাম হলো শিফ্যাং আর এর নাম হলো জিয়াও কিয়াং। জিয়াও কিয়াং বলতেছিল এই মিশনটা করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আর এখন আমাকে অনেক গরম লাগতেছে, তো এই কোডটা এখন আমার কোনো কাজেরই না। কিন্তু ও যখনই কোডটা খুলতেছিল আমরা দেখতে পাই ওর কোডটা কোথাও আটকে যায়। ওইখানে আমরা দেখতে পাই জিয়াও কিয়াং হানজানকে বলেছিল এই ছেলে আমার কোডটা আটকে গেছে, তো এটা খুলতে প্লিজ আমাকে সাহায্য করো। হানজান বলেছিল 1 মিনিট দাঁড়া আমি এখনই হেল্প করতেছি। তারপর আমরা দেখতে পাই জিয়াও কিয়াং বলেছিল হানজান তোমাকে ধন্যবাদ, আর তোমাকে আমার অনেক ভালো লাগছে। হানজান বলেছিল আরে সমস্যা নাই কোনো, আমার সামনে প্লয়েট হওয়ার কোনো দরকার নেই, আর তাছাড়াও এটা তো অনেক ছোট একটা কাজ ছিল। জিয়াও কিয়াং বলেছিল ক্যাপ্টেন এটাই কি ওই নতুন ছেলেটা যার ব্যাপারে আপনি আগে কথা বলতেছিলেন? কিন্তু আমি একটা কথা বুঝতে পারতেছি না, এখানে একাই কেন এসেছে? এ কি এর সোল ওয়েপেনকে ওয়েপেন ফর্মের মধ্যে রাখছে নাকি? আর যদি এই ব্যাপার হয় তাহলে তো এই ছেলেটা একদমই প্রফেশনাল, আর তাহলে এর লেভেলটা কি হবে? হানজান বলেছিল আপনাদের সবার সাথে দেখা হয়ে আমাকে অনেক ভালো লাগছে, আর আমার নাম হলো হানজান, আর আমি যেহেতু প্রথমবার আপনাদের সাথে দেখা করতেছি আর এই জন্য আপনাদের জন্য আমার কাছে অনেক ভালো একটা গিফট আছে। আর এটা বলার সাথে সাথে হানজান ওর স্পেস রিং থেকে সবগুলো গিফট বাইরে বাইর করে। অবাক হয়ে ওরা সবাই বলেছিল আরে 1 মিনিট দাঁড়াও, এটা তো 6 র্যাঙ্কের আর্মার, তো এত দামি একটা গিফট এই ছেলেটার কাছে আসলো কিভাবে? শিফ্যাং আর জিয়াও কিয়াং বলেছিল হানজান তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর তোমার এই গিফটটা অনেক ভালো, আর আমাদের কাছে এত ভালো একটা আর্মার থাকার কারণে আমাদেরকে আর একদমই হোল্ড ব্যাক করতে হবে না। ক্যাপ্টেন জ্যাং বলেছিল
হানজান, আমার কোনো ধরনের আর্মারের দরকার নাই, কারণ আমি একজন মেকানিক্যাল অপারেটর, আর তোমার দেওয়া আর্মার গুলো আমার কোনো কাজে আসবে না। আর সাথে ক্যাপ্টেন জ্যাং ভাবতেছিল, একটা সিটির একটা নোবেল ইয়াং মাস্টার, এই ছেলেটার কাছে অনেক ভালো ভালো রিসোর্স আছে, এমনকি 6 লেভেলের একটা আর্মারকে এই ছোট একটা গিফট বলতেছে। আর এই ছেলেটার কাছে একটা স্পেস রিং আছে, যেটা একটা নর্মাল লোকের কাছে থাকা একদমই অসম্ভব। আর আমি তো শুধু এই জিনিসটাই ভাবতেছি যে এ কোন রয়্যাল ফ্যামিলির ছেলে, কারণ অনেক পাওয়ারফুল ফ্যামিলির ইয়াং মাস্টারের কাছে এত সুযোগ সুবিধা থাকে না। তারপর আমরা দেখতে পাই ক্যাপ্টেন জ্যাং বলতেছিল, আমার কথা সবাই ভালো করে শোনো, আমি যাচ্ছি সাপ্লাই জোগাড় করার জন্য, আর আমাদের পরবর্তী মিশনের জন্য সবাই প্রিপারেশন শুরু করে দাও। হানজান বলতেছিল, আচ্ছা ঠিক আছে ক্যাপ্টেন, আপনি যান, আমরা তৈরি হচ্ছি। ক্যাপ্টেনে যাওয়ার পর হানজান বলতেছিল, একজন মেকানিক্যাল অপারেটর, সত্যি কথা বলতে আমি প্রথমবার মেকানিক্যাল অপারেটরের ব্যাপারে শুনলাম। সি ফ্যান বলতেছিল, তুমি একদম ঠিক কথাই বলতেছো, ওনার কাছে এমন একটা স্পিরিট আছে যেটা মেকানিক্যাল কমব্যাক্টের মধ্যে অনেক ভালো, আর এই জন্য ইনি একটা মেকানিক্যাল বিস্টকেও সামান করতে পারে, আর ওর ভিতরে বসে ওটাকে কন্ট্রোলও করতে পারে। জিয়াও কিয়াং বলতেছিল, কিন্তু তুমি একটা জিনিস জানো, আমাদের ক্যাপ্টেন জ্যাং একটা জিনিস কখনোই পছন্দ করে না, যখন মিলিটারির হায়ার র্যাঙ্কের লোকেরা ওদের পজিশনের ফায়দা ওঠায়। আর 1 মিনিট দাঁড়াও, আমি কি একটু বেশি বলে ফেললাম নাকি? তখনই আমরা দেখতে পাবো এখানে ক্যাপ্টেন জ্যাং চলে আসে। আর ক্যাপ্টেন জ্যাং বলতেছিল, সবাই টাইম ওয়েস্ট করা বন্ধ করো, আর তাড়াতাড়ি সবাই চলো আমাদের নতুন মিশনের জন্য, আর এখানে আছে আমাদের সকল সাপ্লাইজ, যেগুলো রাস্তায় আমাদের অনেক কাজে আসবে। হানজান বলতেছিল, কিন্তু ক্যাপ্টেন আমাদের মিশনটা কি হবে? ক্যাপ্টেন জ্যাং বলতেছিল, এবার আমাদেরকে যে মিশনটা দেওয়া হয়েছে ওটা ব্লু র্যাঙ্কের একটা এলাইট মিশন, এর মানে ওইখানে আমরা যাদেরকেই দেখবো ওদের সবাইকেই মারতে হবে। অবাক হয়ে হানজান বলতেছিল, কি আমাদের সবাইকে মেরে ফেলতে হবে? ক্যাপ্টেন জ্যাং বলতেছিল, তোমরা সবাই তো ইজিনাকি স্নেক ট্রাইবের ব্যাপারে জানো, ইজিনাকি স্নেক ক্লান নিজেদেরকে অনেক তাড়াতাড়ি রিপ্রোডিউস করতে পারে, আর যদি কথা বলা হয় ওদের নাম্বার সেট, তাহলে ওরা আমাদের থেকে অনেক বেশি আছে। আমাদের মিলিটারি অনেক ট্রাই করার পরেও ওদেরকে একদমই থামাইতে পারতেছে না, যদিও আমাদের ব্যাটেল ড্যামেজ অনেক লো। তোমরা মনে করতে পারো যে 6টা স্নেক বা সাপকে মারতে আমাদের একটা সোলজার মারা যায়, কিন্তু তবুও যদি আমরা ওদের নাম্বার দেখি আর আমাদের নাম্বার দেখি, তাহলে আমরা অনেক বড় লসের মধ্যে আছি। আর আমরা যদি ইজিনাকি ক্লানকে থামাইতে না পারি, তাহলে আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। আর এই ইজিনাকি ক্লানই আমাদের ফ্রন্ট লাইনকে অনেক দিন যাবত আটকে রেখেছে, আর এটাই হচ্ছে কারণ যে আমরা সামনে এগোতে পারতেছিলাম না। আর যতগুলো ইজিনাকি ক্লানের মনস্টার সামনের দিকে ছিল, ওই সবগুলো এলাইট র্যাঙ্কের মধ্যে ছিল, আর এটাই হচ্ছে কারণ যে একজন নর্মাল সোলজারের পক্ষে ওদের সাথে ফাইট করাটা অনেক কঠিন ছিল। আর আজ থেকে প্রায় 1 মাস আগে আমাদের ফার্স্ট ডিস্ট্রিক্টের লিডার ভিকিং এখানে চলে আসে, আর যেহেতু ওনার পাওয়ার অনেক বেশি ছিল, তাই উনি ফ্রন্ট লাইনকে অনেক তাড়াতাড়ি ক্লিয়ার করে ফেলেছে। আর সেই সাথে শুরু হয় মার্শাল ভেই আর ইজিনাকি ক্লানের মধ্যে হওয়া বড় একটা ফাইট। আগে যে জায়গায় আমাদের 100 ইজিনাকি স্নেককে মারতে একজন লোক মারা যেত, এখন সেই জায়গায় 1 লাখ ইজিনাকি স্নেককে মারার পর সর্বোচ্চ হলেও একজন লোক মারা যায়। আর হঠাৎ করে মার্শালের অ্যাটাক করার কারণে ইজিনাকি ক্লান এই জিনিসটা একদমই সামনে নিতে পারেনি, আর ইজিনাকি ক্লানের অনেক বড় ক্ষতি হয়েছে। কিন্তু খুব তাড়াতাড়ি মার্শাল ভাইয়ের সাথে ফাইট করার জন্য ওইখানে 4টে সার্ভেন্ট এম্পারার চলে আসে, আর ওই 4 জনের সাথে ব্যাটল করার জন্য ওনাকে ব্যাটল ফিল্ড থেকে অনেকটাই দূরে যাওয়া লাগছে। আর এখন মার্শাল ভাই আর ওদের মধ্যে অনেক ভয়ঙ্কর একটা ফাইট চলতেছে, আর সেটা কখন শেষ হবে আমরা কেউ জানি না। আর এখন আমাদের লেটেস্ট মিশন 2nd ডিস্ট্রিক্ট থেকে এসেছে, ওরা জানতে পেরেছে যে আশেপাশে অনেকগুলো সার্পেন্ট নেস্ট আছে, আর ওই সার্পেন্ট নেস্টকে যদি আমরা ধ্বংস করতে না পারি, তাহলে ইজিনাকি স্নেক ক্লান আরো বৃদ্ধি পাবে, এতটাই বৃদ্ধি পাবে যে আমরা ওদেরকে সামলাতেই পারবো না। আর এই জন্য আমাদেরকে এই মিশনটা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করতে হবে। আর যেহেতু ওই জায়গাটা সবচেয়ে কাছে আমরাই আছি, তাই আমাদেরকে বলা হয়েছে ওই নেস্টটাকে ধ্বংস করে ফেলার জন্য, আর আমাদেরকে এই মিশনটা কমপ্লিট করতেই হবে। আমাদের কাছে সময় অনেক কম আছে, তো চলো আমরা তাড়াতাড়ি ওই জায়গায় যাই, কারণ আমরা এখানে যতটাই টাইম নষ্ট করবো তত বেশি টাইম পাবে ইজিনাকি ক্লান আরো বেশি বংশ বৃদ্ধি করার। আর এটা বলার সাথে সাথে আমরা দেখতে পাই ওরা ওইখান থেকে বেরিয়ে পড়েছে। তারপর আমরা দেখতে পাই রাত হয়ে গেছে, আর হানজান আর ওর টিমমেটরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, আর ক্যাপ্টেন জ্যাং ওনার ম্যাক বিস্টকে অ্যাক্টিভেট করে রেখেছিল। উনি বলতেছিল সবাই একটু কেয়ারফুল থাকবে, কারণ আমরা টার্গেটের অনেক কাছে চলে এসেছি, এমনটাও হতে পারে যে আমাদের উপরে ওরা স্নেক অ্যাটাক করতে পারে। অবাক হয়ে হানজান বলতেছিল, আমার মনে হয় আমরা পৌঁছে গেছি, আর এটাই হচ্ছে ওই জায়গা যেখানে এজেনামি ক্লানের নেস্ট আছে, কারণ হানজান ওখানে স্নেকের স্কিন দেখতে পাচ্ছিল। টিমের সকল লোক বলতেছিল, আরে 1 মিনিট দাঁড়াও, এই জিনিসটা আবার কি? ক্যাপ্টেন বলতেছিল, এটা হচ্ছে এজেনাকি ক্লানের স্নেকের আউটার স্কিন, আর এই স্কিনটা ওরা তখন রিলিজ করে যখন ওরা ব্রেক থ্রু করে। আর আমরা যেহেতু ওদের আউটার স্কিন দেখতে পাচ্ছি, আমার মনে হয় ওরা আশেপাশে প্রেজেন্ট আছে, তো এখন আমাদেরকে আরো বেশি কেয়ারফুল থাকতে হবে। তখনই হানজান বলতেছিল, আরে 1 মিনিট দাঁড়াও, এজেনাকি ক্লানের স্নেকরা ওদের এক্স গুলোকে এই আউটার স্কিনের মধ্যে লুকিয়ে রেখেছে, তো আমাদের সবাইকে অনেক কেয়ারফুল থাকতে হবে। হঠাৎ করে আমরা দেখতে পাই ওই আউটার স্কিনের ভেতর থেকে অনেকগুলো এক্স বাইরে বেরিয়ে আসে। ক্যাপ্টেন বলতেছিল, এই আউটার স্কিনটা 7000 মিটার লম্বা, আর আমার মনে হয় এর মধ্যে বিলিয়নসেরও বেশি এক্স আছে, আর আমার মনে হয় এটাই আমাদের টার্গেট নেস্ট, আর আমাদের এদেরকে যেভাবে হোক থামাতে হবে, না হলে এই সার্পেন্ট ক্লান যখন বাইরে বেরোবে তখন হিউম্যানিটির জন্য অনেক বড় একটা বিপদ হয়ে যাবে। হঠাৎ করে আমরা দেখতে পাই ওই ডিমগুলো ভেঙে যেতে শুরু করে। এই শব্দটা শোনার পরে সিফেং আর জিয়াও কিয়াং বলেছিল, এই শব্দটা কোত্থেকে আসতেছে, আর আমরা তো আশেপাশে কিছুই দেখতে পাচ্তেছি না। তারপরে আমরা দেখতে পাই ওইখানে থাকা ডিমগুলো একটা একটা করে ভাঙতে শুরু করে, আর শুধুমাত্র ওই ডিমগুলো ভাঙার কারণে এতটাই সাউন্ড রিলিজ হচ্ছিল, সেই কারণে ওদের সবার ওইখানে থাকাটাই মুশকিল হয়ে গেছিল। ওইখানে আমরা দেখতে পাই ওই সাউন্ড ওয়েভটার কারণে ক্যাপ্টেন জ্যাংও নিচে পড়ে যায়, আর আমরা হানজানকে দেখতে পাই ও ক্যাপ্টেন জ্যাং এর পিছু পিছু পাহাড় থেকে ঝাঁপ দেয়, যাতে ও ক্যাপ্টেনকে যে কোনো ভাবেই হোক নিচে পড়া থেকে আটকাতে পারে। অবাক হয়ে জিয়াও কিয়াং আর সিফ্যাং বলতেছিল, হানজান আর ক্যাপ্টেন আপনারা দুজন কি ঠিক আছেন? ক্যাপ্টেন জ্যাং বলছিল, আরে বোকা হানজান, তুমি কি করতেছো? তুমি গিয়ে তোমার মিশন কমপ্লিট করো, আমাকে বাঁচানোর কোনো দরকার নাই। কিন্তু তখনই আমরা দেখতে পাই হানজান ক্যাপ্টেন জ্যাং এর মেশিনটা ধরে উপরের দিকে ছুড়ে মারে, সেই জন্য আমরা দেখতে পাই ক্যাপ্টেন জ্যাং সেফলি উপরের দিকে চলে এসেছে। আর সিফ্যাং আর জিয়াও কিয়াং বলছিল, হানজান তুমি কি ঠিক আছো? আর হানজান তুমি কোথায় গেলে? অবাক হয়ে
ক্যাপ্টেন বলেছিল এটা কিভাবে সম্ভব। আমি ওইখানে ওইটা ক্লিয়ারলি ফিল করছি হানজানের কাছে অসাধারণ পাওয়ার আছে, তো একটা নর্মাল থার্ড র্যাঙ্কের মাস্টারের কাছে এত অসাধারণ পাওয়ার কিভাবে থাকতে পারে। সেই ফ্যাং বলেছিল ক্যাপ্টেন এই পাহাড়টা অনেক উঁচা, যদি হানজান এই পাহাড়টা থেকে নিচে পড়ে গেছে তাহলে ও শিওর মারা গেছে। তো এখন আমরা কি করবো? হানজান তো আজকে শুধু এখানে এসেছিল আর ব্যাটল ফিল্ডে আসার সাথে সাথে ও নিজেকে স্যাক্রিফাইস করে দিল। ক্যাপ্টেন জ্যাং বলেছিল প্লিজ আমাকে মাফ করে দিও, কারণ এটা আমার জন্যই হচ্ছে। ও যদি আমাকে বাঁচানোর জন্য নিচে ঝাঁপ না দিত তাহলে ও আজকে বেঁচে থাকতো। কিন্তু তখনই আমরা দেখতে পাই হানজান ওইখানে চলে আসে আর হানজান বলেছিল আমি এখনো মরিনি, আর এখানে ফালতু কথা বাদ দিয়ে আমাকে তাড়াতাড়ি উপরের দিকে তুলো। তারপর আমরা দেখতে পাই সি ফ্যাং আর জিয়াও কিয়াং দুইজনই মিলে হানজানকে উপরের দিকে তুলে নেয়। জিয়াও কিয়াং বলেছিল হানজান তোমাকে সেফ দেখে আমার অনেক ভালো লাগতেছে। তুমি জানো তুমি যখন পাহাড় থেকে ঝাঁপ দিয়েছিলে তখন আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম, আর সামনে কখনো এই কাজটা করিও না। তোমার লাইফের উপরে এত বড় বিপদ নেওয়ার কোনো দরকার নাই, তুমি এখনো অনেক ইয়াং আর তোমার পুরো লাইফটা এখনো পড়ে আছে। ওইখানে আমরা দেখতে পাই ক্যাপ্টেন জ্যাং বলেছিল হানজান এটা অনেক বড় একটা বোকামি ছিল, তোমাকে আমার জন্য স্যাক্রিফাইস করার কোনো দরকারই ছিল না। আর তাছাড়া আমাদের মেইন মিশন হচ্ছে এই নেস্টটাকে ধ্বংস করা, আমাকে বাঁচানো নয়। আর তুমি মিশন কমপ্লিট করার দিকে মনোযোগ দাও, আমার উপরে তোমার মনোযোগ দেওয়ার দরকার নাই। হানজান বলেছিল আচ্ছা ঠিক আছে ক্যাপ্টেন, আমি বুঝতে পেরেছি, এখন আমি এই স্নেকের নেস্টের দিকে মনোযোগ দিচ্ছি। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওইখানে অনেকগুলো বেবি স্নেক চলে এসেছে, আর ওইটা দেখার পর হানজান বলেছিল এটা একদমই ভালো হচ্ছে না, এখানে অনেকগুলো ইজিনেকি ক্লানের বেবি স্নেক চলে এসেছে। এখন আমরা যদি খুব তাড়াতাড়ি কিছু না করি তাহলে এই স্নেক গুলো সিটির মধ্যে চলে যাবে আর অনেক বড় একটা সমস্যা সৃষ্টি করবে। ক্যাপ্টেন জ্যাং বলেছিল সবাই অনেক কেয়ারফুল থাকবে, যদিও এগুলো বেবি স্নেক কিন্তু তবুও এগুলো আমাদের জন্য অনেক বড় একটা বিপদ হতে পারে। ওইখানে আমরা দেখতে পাই সি ফ্যাং আর জিয়াও কিয়াং বলেছিল এতগুলো বেবি স্নেকের সাথে ফাইট করা তো একদমই অসম্ভব, এখানে কি আমরা মরতে চলেছি নাকি? তারপর আমরা দেখতে পাই ওই সবগুলো বেবি স্নেক ওদের দিকে অ্যাটাক করার জন্য এগিয়ে আসে। ক্যাপ্টেন জ্যাং বলেছিল তোমরা সবাই এখনই এখান থেকে পালিয়ে যাও, আমি এদেরকে থামিয়ে রাখতেছি, আমি চাই না যে এখানে আমরা সবাই মারা যাই, আমি তোমাদের ক্যাপ্টেন আর তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমার। জিয়াও কিয়াং বলেছিল ক্যাপ্টেন আমরা যত চেষ্টাই করি না কেন আমরা এখান থেকে একদমই পালাতে পারবো না, এখানে চারদিকে অনেকগুলো বেবি স্নেক আছে। কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই হানজান ওর স্পেস রিংকে অ্যাক্টিভেট করে আর সেই জন্য আশেপাশে অনেক বড় একটা গোল্ডেন ডেমন তৈরি হয়, আর দেখে মনে হচ্ছিল ওই গোল্ডেন ডেমনের কারণে সবগুলো বেবি স্নেক কন্ট্রোলের মধ্যে চলে এসেছে। ক্যাপ্টেন জ্যাং বলেছিল আর এখানে হচ্ছেটা কি, আর ওই সবগুলো বেবি স্নেক থেমে গেল কেন? তারপরে আমরা দেখতে পাই ওই সবগুলো বেবি স্নেক নিচের দিকে ঝুঁকে যায়। ক্যাপ্টেন জ্যাং বলেছিল আর এখানে হচ্ছেটা কি, এই সবগুলো স্নেক তো আমাদের সামনে ঝুঁকে গেল আর এমনটা মনে হচ্ছে এরা আমাদের সামনে সারেন্ডার করে দিচ্ছে। হানজান বলেছিল ক্যাপ্টেন জ্যাং আপনার ভাবনা চিন্তা বাদ দেন, এই স্নেক গুলো কিছুক্ষণের জন্য থেমে আছে আর এটা হচ্ছে আমাদের কাছে সুবর্ণ সুযোগ, তাড়াতাড়ি এদেরকে পুড়িয়ে ফেলো। তখনই আমরা দেখতে পাই ক্যাপ্টেন জ্যাং ওই বেবি স্নেক গুলোর উপর অনেক ভয়ঙ্কর একটা অ্যাটাক করে আর একটা অ্যাটাকের সাথে সাথে ওই সবগুলো বেবি স্নেককে পুড়িয়ে ফেলে। সি ফ্যাং বলেছিল হানজান তুমি এখন কি করেছিলে, দেখে মনে হচ্ছিল তোমার পাওয়ারের কারণে এরা সবাই কন্ট্রোলের মধ্যে চলে এসেছিল। হানজান বলেছিল আরে আমি কিছুই করিনি, আমার কাছে যে স্পেস রিংটা আছে ওইটা এই ছোটখাটো মনস্টার গুলোকে ইজিলি কন্ট্রোল করতে পারে, তো আমি শুধু ওদেরকে কন্ট্রোল করে একটু থামিয়ে রেখেছিলাম। জিয়াও কিয়াং বলেছিল হানজান এটা তো অনেক ভালো ব্যাপার, এই ধরনের এবিলিটি আমাদের কারো কাছেই নাই। ওইখানে আমরা দেখতে পাই ক্যাপ্টেন জ্যাং বলেছিল তো ফাইনালি এরা মারা গেল আর এখনকার জন্য বেবি স্নেকের বিপদটা আমাদের উপর থেকে সরে গেল। আর হানজান তুমি কি আমাকে একটা কথা বলবে, তোমার আসল পরিচয়টা কি? আমি আরো অনেকগুলো নোবেল ইয়াং মাস্টারকে দেখেছি কিন্তু তুমি ওদের মতো একদমই নও, তোমার স্ট্রেংথ তো নর্মালের থেকে অনেক বেশি আর তোমার কাছে অনেক ভালো ব্যাটেল করারও অভিজ্ঞতা আছে, যেটা কোনো ধরনের নোবেল ইয়াং মাস্টারের কাছে থাকাটা একদমই অসম্ভব। হানজান বলেছিল ক্যাপ্টেন আমি কোনো নোবেল ইয়াং মাস্টার নই আর না তো আমি কোনো হিডেন এক্সপার্ট, আপনি আমাকে ক্লিয়ারলি চেক করতে পারেন, আমি শুধুমাত্র থার্ড র্যাঙ্কের একটা কন্টাক্ট মাস্টার। ক্যাপ্টেন জ্যাং বলতেছিল হানজান ফালতু কথা বলা বন্ধ করো, এখানে ধরা কেউই মানবে না এটা যে তুমি থার্ড র্যাঙ্কের একটা কন্টাক্ট মাস্টার। কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই ক্যাপ্টেন জ্যাং এর মেশিনের মধ্যে ইরোর শো করতেছিল আর ওই ইরোরটা দেখার পরে ক্যাপ্টেন জ্যাং একেবারেই অবাক হয়ে গেছে। হানজান ওনাকে জিজ্ঞেস করতেছিল ক্যাপ্টেন জ্যাং কি হলো, আপনি এতটাই অবাক হয়ে গেলেন কেন? ক্যাপ্টেন জ্যাং বলেছিল স্নেক নেস্টকে ধ্বংস করার মিশনটা এতটাও ভালোভাবে চলতেছে না, আর যদি আমাদের টিমটাকে বাদ দেওয়া হয় তাহলে সর্বোচ্চ হলে 10টা টিম এমন হবে যে এই মিশনটাকে কমপ্লিট করতে পেরেছে। ওইখানে আমরা দেখতে পাই জিয়াও কিয়াং বলেছিল এটা তো অনেক ভালো ব্যাপার যে আমাদের কাছে হানজান ছিল, না হলে আমরাও এই মিশনটা ফেল করে দিতাম। ক্যাপ্টেন জ্যাং বলেছিল ইজিনাকি স্নেক ক্লানের রিইনফোর্সমেন্ট এত তাড়াতাড়ি আসবে না, ওদের সবগুলো লোকই ব্যাটল ফিল্ডের মধ্যে আছে আর যে বেবি স্নেক গুলো আছে ওদের কাছে এতটা পাওয়ার নেই যে ওরা গিয়ে ব্যাটল ফিল্ডকে জয়েন করবে, আর এই জন্য সবগুলো বেবি স্নেক ফরেস্টের মধ্যে লুকিয়ে আছে। আর আমি এখানে কিছু রাস্তা জানি যে রাস্তা ইউজ করলে আমরা খুব তাড়াতাড়ি ওদের কাছে পৌঁছাতে পারবো, আর এমনটাও হতে পারে যে ওই বেবি স্নেক গুলো এখনো বাইরে বেরোয়নি, তাহলে আমাদের কাছে ওই ডিম গুলোকে ধ্বংস করার অনেক ভালো একটা সুযোগ থাকবে। হানজান তোমার কাছে অনেক ভালো একটা এবিলিটি আছে যে তোমার রিংটা অ্যাক্টিভেট করার সাথে সাথে তোমার সামনে সবগুলো বেবি স্নেক ঝুঁকে যায়, তো আমরা যদি ওই বেবি স্নেক গুলো অথবা ওই স্নেকের ডিম গুলোকে ধ্বংস করে ফেলি তাহলে ভবিষ্যতে আসা বিপদগুলো আমাদের জন্য এমনিতেই সলভ হয়ে যাবে। তো হানজান তুমি কি বলো, আমরা গিয়ে কি ওই বেবি স্নেক গুলোকে মেরে ফেলবো? কিন্তু ওইখানে কিছু দেখার পর হানজান একেবারে অবাক হয়ে গেছে। হানজান বলতেছিল ক্যাপ্টেন জ্যাং আমি জানি না আমরা ওদেরকে মারতে পারবো কি পারবো না, কিন্তু আমরা যদি এখান থেকে না পালাই তাহলে আমরা শিওর মরবো, কারণ আমাদের সামনে অনেক বড় একটা বিপদ চলে এসেছে, এত বড় একটা বিপদ এসেছে যেটা আমাদের লেভেলের বাইরে। আমরা দেখতে পাই হানজানের টিমের সামনে একটা 5th লেভেলের ইজিনাকি স্নেক চলে এসেছে আর ওইটার নাম হচ্ছে দি স্নেক গার্ডিয়ান। শি ফ্যাং বলতেছিল আরে এখানে হচ্ছেটা কি, আর এখানে একটা স্নেক গার্ডিয়ান কিভাবে আসলো? আমাদেরকে বলা হয়েছিল এখানে শুধুমাত্র বেবি স্নেকের নেস্ট আছে আর এত পাওয়ারফুল একটা স্নেক এখানে থাকবে, আমাদের তো এই ব্যাপারে কিছুই বলা হয়নি। ক্যাপ্টেন জ্যাং বলেছিল তুমি একদম ঠিক কথাই বলতেছো, এই স্নেকটা অনেক বড় আর আমরা যত চেষ্টাই করি না কেন এর সাথে জেতাটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, আমাদেরকে যে কোনো ভাবে এখান থেকে পালাতে হবে, না হলে আমরা সবাই এখানে মারা যাবো। ওইখানে আমরা দেখতে পাই হানজান বলতেছিল আরে তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছো, তাড়াতাড়ি এখান থেকে পালাও, আর আমরা
যদি এর সাথে ফাইট করি তাহলে আমরা সবাই মারা যাবো। হানজানের কথা শোনার পর এখান থেকে সি ফ্যাং আর জিয়াও কিয়াং দুইজনে পালাইতে শুরু করে। সি ফ্যাং বলতেছিল, হানজান তুমি একদম ঠিক কথাই বলতেছো, এই মনস্টারটা অনেক ভয়ঙ্কর আর আমাদের লেভেলের থেকে এর লেভেল অনেক বেশি। আমরা যত চেষ্টাই করি না এখন আমরা একে একদমই হারাইতে পারবো না। আমাদের কাছে পালানো ছাড়া আর কোনো উপায় বাকি নাই। ওইখানে আমরা দেখতে পাই ক্যাপ্টেন জ্যাংকে, উনি ওইখান থেকে এখনো পালায়নি। ক্যাপ্টেন জ্যাং বলতেছিল, তোমরা সবাই পালাও, আমি ততক্ষণ এই স্নেক গার্ডিয়ানকে আটকে রাখতেছি। দেখো একটা কথা তো ক্লিয়ার, আমরা সবাই এখানে বাঁচতে পারবো না। তো আমি এইখানে থেকে যদি তোমাদের জন্য একটু টাইম বাঁচাইতে পারি তাহলে এমনটাও হতে পারে তোমরা বেঁচে যাবে। তো এরপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলের সমস্ত আপডেটস জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।